আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ক্যান্সারের একটি নতুন পরিচয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই নতুন পরিচয়ের সঙ্গে থাকবে যে কিভাবে আমরা ক্যান্সারের চিকিৎসায় অথবা ক্যান্সার প্রতিরোধে কতগুলো অত্যন্ত সহজ এবং আম আ সস্তা সমাধানকে, সস্তা কৌশলকে ব্যবহার করতে পারি সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে জানাবো। তো যেই নতুন পরিচয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব ক্যান্সার রোগের, তার নাম হচ্ছে ক্যান্সারের মেটাবলিক পরিচয়। ক্যান্সার রোগটিকে আম আমরা এতদিন পর্যন্ত একটি জেনেটিক রোগ বলে জেনে এসেছি। তো আজকে আমি আপনাদের সামনে যে তথ্য উপস্থাপন করব, প্রমাণ উপস্থাপন করব, তার উপর ভিত্তি করে দাবিটা হবে যে এই অসুখটি আসলে আ এই জিনগত অসুখ নয়, বরং এটি হচ্ছে মেটাবলিক অসুখ অর্থাৎ বিপাক প্রক্রিয়ায় বিভ্রাট সৃষ্টি হলে তার থেকেই ক্যান্সার শুরু হয়। তো আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে ক্যান্সার কি? ক্যান্সারের সোম্যাটিক মিউটেশন তত্ত্ব অর্থাৎ যেই তত্ত্বটি আগের তত্ত্ব ছিল যেখানে বলা হতো যে ক্যান্সার আসলে জিনগত মিউটেশন থেকে তৈরি হয় বা সৃষ্টি হয় আমাদের দেহের মধ্যে। সেই তত্ত্ব যার অন্য নাম হচ্ছে সোম্যাটিক মিউটেশন তত্ত্ব। সেই তত্ত্বের সঙ্গে মাইটোকন্ড্রিয়াল মেটাবলিক তত্ত্ব যেটা আম সেই তত্ত্বটির তুলনা আমরা করব, আলোচনা করব। এবং মেটাবলিক তত্ত্বের আলোকে কিভাবে আমরা ক্যান্সারকে চিকিৎসা করতে পারি এবং ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আমার পরিচয় একটু দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি ২০২০ সালে আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে কিটোজেনিক নিউট্রিশন এর উপরে একটি অ্যাডভান্সড পর্যায়ের ট্রেনিং সম্পন্ন করি। এটা ৬ মাসের ডিপ্লোমা কোর্স। এবং আমি নিউট্রিশন নেটওয়ার্ক নামে একটি সংস্থার থেকে আ ক্যান্সারের এই মেটাবলিক যে তত্ত্ব, সেই তত্ত্ব সম্পর্কে আম একটি কোর্স সম্পন্ন করেছি। ২০২৪ সালের মার্চ মাসে এই কোর্সটি সম্পন্ন করে আমি সার্টিফিকেট পাই। তো চলুন মূল আলোচনায় ঢুকে পড়ি। ক্যান্সার রোগটি আসলে কি? ক্যান্সার রোগটিকে খুব সহজভাবে যদি আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করি, এটি হচ্ছে আমাদের দেহ কোষের এমন একটি অবস্থা যেখানে একটি কোষ অমরত্ব লাভ করে এবং অনিয়ন্ত্রিতভাবে বিবা বিভাজিত হতে থাকে বা বাড়তে থাকে। তো আম ক্যান্সার আমাদের কোষগুলোর একটা সাধারণ নিয়ম যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা কোষের একটা আ কতদিন এই কোষটি বাঁচবে তার একটা নিয়ম আছে। সেই নিয়ম অনুসরণ করে এই কোষগুলো বাঁচে। যেমন উদাহরণ হিসেবে রক্তের লোহিত কণিকা সাধারণভাবে বলা হয় যে এটা ৩ মাস বাঁচবে। তারপরে দেহ সেই কোষটাকে ভেঙে আ ফেলবে এবং নতুন করে আরেকটা কোষ আ এই আগের কোষটির জায়গায় প্রতিস্থাপন করে দেবে। কিন্তু ক্যান্সারের বা কোনো কোষ যদি ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ে তখন এটি আর দেহের নিয়ন্ত্রণের অধীন থাকে না। এটি অমরত্ব লাভ করে অর্থাৎ কিছুতেই এটাকে তখন মারা যায় না এবং আ এটি তখন অনিয়ন্ত্রিতভাবে বাড়তেই থাকে তো বাড়তেই থাকে। এবং এটার বৃদ্ধি হয় ১ম এ ১ টা কোষ থেকে ২ টো কোষ, তার থেকে ৪ টে কোষ, তার থেকে ৮ টা কোষ, তার থেকে ১৬ টা, ৩২ টা এইভাবে দ্রুত, অতি দ্রুত বাড়তে থাকে। তো তবে এই কথা ভুলে গেলে চলবে না যে ক্যান্সার আক্রান্ত কোষগুলো আসলে আমাদের দেহকোষেরই ত্রুটিযুক্ত অবস্থা। তো সুতরাং এই কথাটিকে খেয়াল রাখলে এই পুরো তত্ত্বটি বুঝতে সুবিধা হবে। তো ক্যান্সারের হলমার্ক গুলো দিয়ে সাধারণত ক্যান্সারকে আইডেন্টিফাই করা হয় বা চিহ্নিত করা হয়। যে হলমার্ক গুলো আম ক্যান্সারকে চিহ্নিতকরণের জন্য ব্যবহার হয় সেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আম ছবির মধ্যে আমি সেটা দেখিয়ে রেখেছি। আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি সময় বাঁচানোর জন্যে পুরোটাকে আর পড়ছি না। আর এই তথ্য আমি যেখান থেকে সংগ্রহ করেছি তার লিংক নিচে দেয়া রয়েছে। যদি কেউ সেটা ভেরিফাই করতে চান। তো ক্যান্সারের ব্যাখ্যা, ক্যান্সার কেন হয়? এর আম বা সুস্থ কোষ কি করে ক্যান্সার কোষে পরিণত হয়? সেই আম প্রশ্নের জবাবে আমরা ২ রকমের জবাব এ পর্যন্ত আমাদের সামনে রয়েছে। একটি হচ্ছে সোমাটিক মিউটেশন থিওরি বা আম ওই জিনগত তত্ত্ব যেটা, যেখানে বলা হয় বিবিধ কারণে, এটা যে অনেক রকমের কারণ হতে পারে, কোষের জিনগত পরিবর্তন হয়, ফলে কোষটি ক্যান্সার কোষে পরিণত হয় এবং এটাই সোমাটিক মিউটেশন তত্ত্বের মূল কথা। তো আ বিস্তারিত আলোচনা একটু পরে করব। সুতরাং আপাতত এইটুকুতেই আমরা থেমে থাকছি। আর পরবর্তী বা নতুন যে তথ্যটি সম্পর্কে আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে কোষের মাইটোকন্ড্রিয়া ভিত্তিক যে ক্যান্সারের থিওরি, তার ভাষ্য হচ্ছে যে বিবিধ কারণে
দীর্ঘদিন ধরে কোষের মাইটোকন্ড্রিয়া ভিত্তিক শ্বসন ব্যাহত হলে কোষ সাইটোপ্লাজমে গাজন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন শুরু করে। এই অবস্থাই ক্যান্সার, বলছে মাইটোকন্ড্রিয়াল মেটাবলিক তত্ত্ব। অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল মেটাবলিক তত্ত্বের ক্ষেত্রে কোষের যে মাইটোকন্ড্রিয়া যে অঙ্গাণুটি রয়েছে সেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। তো চলুন এবারে আমরা এই দুটো তত্ত্ব সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে সোমাটিক মিউটেশন তত্ত্ব। এই তত্ত্বটি যদিও এই মুহূর্তে সবথেকে জনপ্রিয়, যেকোনো ক্যান্সার হাসপাতালে গেলে চিকিৎসকরা আপনাকে এই তত্ত্বের উপর ভিত্তি করেই ক্যান্সার রোগকে বুঝিয়ে দেবার চেষ্টা করবেন, ক্যান্সার রোগের চিকিৎসা করার চেষ্টা করবেন। কিন্তু দুঃখজনকভাবে এই তত্ত্বটি ভুল বলে সম্প্রতি কতগুলো প্রমাণ পাওয়া গিয়েছে। তো যদিও অনেক বড়, বড় বিজ্ঞানীগণ এখনো এই তত্ত্বটিকে একেবারে পরিষ্কার ভুল বলছেন না। কিন্তু আমি আপনাদের সামনে যে আম উ প্রমাণ উপস্থাপন করব একটু পরে, সেগুলো থেকেই আপনারা বুঝতে পারবেন যে এটাকে ভুল না বলার কোনো যৌক্তিক কারণ নেই। বিশেষ করে ক্যান্সার রোগী যারা, তাদের আম এটিকে ভুল বলাই ভালো হবে। কারণ আপনার জীবন নির্ভর করবে আপনি ক্যান্সার রোগটিকে সঠিকভাবে বুঝতে পারছেন কিনা। তো এই তত্ত্বটি অতি জনপ্রিয়, কিন্তু এই তত্ত্ব ক্যান্সার রোগের একাধিক বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ায় এই তত্ত্বকে সঠিক বলে বিশ্বাস করার উপায় নেই। এখন আমরা এমন কিছু সমস্যা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তো জিন তত্ত্বের যে আ স বা সোমাটিক মিউটেশন তত্ত্বের যে সীমাবদ্ধতা, লিমিটেশন গুলো সেগুলো নিয়ে চলুন আমরা কথা বলতে শুরু করি। জিন মিউটেশন ক্যান্সারের জন্ম দেয়, কিন্তু জিন মিউটেশনটি হয় কেন? তো জিন মিউটেশন থেকে আমাদের বলা হয়েছে যে ক্যান্সার শুরু হয় জিন মিউটেশন থেকে। কিন্তু জিন মিউটেশনটি হবে কেন? যদি আমরা এই প্রশ্নের জবাব ঠিকমতো না জানি, তাহলে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে আমরা খানিকটা আম দুর্বল অবস্থায় থাকি। কারণ আমাদের জানতে হবে একদম মূল কারণ। জিন মিউটেশন থেকে ক্যান্সার হলো তো তখন সঙ্গে, সঙ্গেই প্রশ্ন চলে আসে যে তাহলে জিন মিউটেশন কেন হলো? তো তার ব্যাখ্যায় এই তত্ত্ব আসলে খুব ভালো জবাব কিছু দিতে পারে না। তো তারপরে কিছু ক্যান্সার কোষে কোনো মিউটেশন থাকে না। কিছু ক্যান্সার কোষে কোনো মিউটেশন থাকে না। অর্থাৎ যেই জিন মিউটেশনের উপর ভিত্তি করে সবথেকে বড় দাবি যে এটি ক্যান্সার সৃষ্টি করে, যদি কোষের মধ্যে মিউটেশন না থাকে এবং তারপরেও কোষটি ক্যান্সারের মতন আচরণ করে, তখন প্রশ্ন থেকেই যায় যে তাহলে এই ক্যান্সার কি করে হলো? এবং অনেক সুস্থ কোষে আবার ক্যান্সারের ড্রাইভার মিউটেশন উপস্থিত বলেও দেখা গিয়েছে। যেটা আমি ১ নম্বরে যে স্টাডিটি নিচে দিয়েছি তার মধ্যে আপনারা খুঁজে পাবেন। অর্থাৎ কি? এখানে এই কোষগুলো সুস্থ এবং তাদের জিনকে পরীক্ষা করে দেখা গেল সেই কোষগুলোতে মিউটেশন উপস্থিত রয়েছে। তো তারপরে একই টিউমারের বিভিন্ন কোষে ভিন্ন, ভিন্ন মিউটেশন থাকে। আমরা সাধারণত যখন আমাদের ক্যান্সার টিউমার থেকে বায়োপসি করে কিছু কোষ তুলে নিয়ে যাওয়া হয় এবং আ গবেষকরা বা ল্যাবরেটরিতে সেটা পরীক্ষা করে তারপরে আমাদেরকে বলা হয় যে এটা কোন ক্যান্সার বা কোন জিন মিউটেশন থেকে এটা হয়েছে। পরীক্ষায় দেখা গেল যে আমরা টিউমারের যদি ৫ টা ভিন্ন, ভিন্ন কোষ নেই, তাহলে এই ৫ টার মধ্যে ৫ রকমের জিন মিউটেশন থাকতে পারে। অর্থাৎ যদি কোষ হয় হাজার, হাজার, তাহলে একটা টিউমারের মধ্যেই হাজার, হাজার ভিন্ন, ভিন্ন মিউটেশন থাকতে পারে। তো যদি আ জিন মিউটেশন থেকেই ক্যান্সার হয়, তাহলে এত বিভিন্ন মিউটেশন থেকে একই ফলাফল একই কেন হয়? সেটাও একটা প্রশ্ন। তারপরে আ বিভিন্ন মিউটেশন থাকার পরেও সব ক্যান্সারের হলমার্ক কিন্তু একই। তো এই কথাটির ব্যাপারটা আপনাদের বুঝতে সহজ হবে এইভাবে দেখলে। সাধারণত যেটা বলা হয় যে জিনটা একটা প্রাণীর যে পুরো গঠন সেটাকে নিয়ন্ত্রণ করে। জিনের মধ্যে সামান্য একটু এদিক-সেদিক হলে একটা ব্যাঙের হয়তো ২ পায়ের জায়গায় বা ৪ পায়ের জায়গায় ৬ পা হয়ে যেতে পারে। আম চোখ একটা বেড়ে যেতে পারে, কানে গন্ডগোল হয়ে যেতে পারে, কারো কান না থাকতে পারে। ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন রকমের পরিবর্তন হয়ে যেতে পারে জিনের মধ্যে সামান্য একটা পরিবর্তন থেকে। অথচ ক্যান্সার কোষের মধ্যে, ক্যান্সার টিউমারের মধ্যে আমরা বিভিন্ন কোষের মধ্যে এত বিভিন্ন রকমের আ জিনগত ত্রুটি দেখতে পাচ্ছি। অথচ সবগুলোই কোষ ব্যবহার বা আচরণ করছে একইভাবে। এই কথায় সেটি এ এই এই মানে এই বিষয়টি এই প্রশ্নের মধ্যে উঠে এসেছে যে বিভিন্ন মিউটেশন থাকার পরেও সব ক্যান্সারের হলমার্ক বা চিহ্নিতকারী যে বৈশিষ্ট্য একই হয়। এবং শেষ হিসাব অনুযায়ী প্রায় ১,০০,০০,০০০ জিন মিউটেশন চিহ্নিত করা গিয়েছে। বিভিন্ন ক্যান্সারের প্রায় ৩৮ রকম, যদ্দূর আমার মনে পড়ে, আরেকবার দেখতে হবে। প্রায় ৩৮ রকমের বিভিন্ন ক্যান্সারকে নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা এ পর্যন্ত প্রায় ১,০০,০০,০০০
বা 10 মিলিয়ন বিভিন্ন রকমের জিন মিউটেশন চিহ্নিত করেছেন। এবং এত যদি জিন মিউটেশন হয় তাহলে এবং একটা জিন মিউটেশনকে চিকিৎসা করতেই যদি আমাদের লাখ, লাখ টাকা খরচ করতে হয় তাহলে এতগুলোকে আমরা চিকিৎসা করব কি করে? সেটা আসলে চিকিৎসার জন্যেও এই বিষয়টা তাহলে আর গ্রহণযোগ্য নয়। এবং সবথেকে বড় যে সমস্যাটি সেটি সম্পর্কে চলুন আমরা এবারে কথা বলি। সেটি হচ্ছে নিউক্লিয়ার ট্রান্সফার পরীক্ষার ফলে দেখা গেল সোমাটিক মিউটেশন তত্ত্ব সত্য হবার বা সঠিক হবার উপায় নেই। নিউক্লিয়ার ট্রান্সফার এক্সপেরিমেন্ট গুলো কি? এই চিত্রে সেটা দেখানো আছে। এই গবেষণাগুলো বিভিন্ন গবেষক করেছেন এবং প্রফেসর ডক্টর টমাস সেফ্রিড এই গবেষণাগুলোকে খানিকটা সংশ্লেষণ করে একটা সারাংশ আকারে আমাদের সামনে তুলে ধরেছেন। তো এই গবেষণায় তারা বা যেটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে যে সুস্থ কোষ, তার মধ্যে নিউক্লিয়াস এবং সেই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে সুস্থ জিন। তো আর ক্যান্সার আক্রান্ত কোষ, তার ক্যান্সার আক্রান্ত নিউক্লিয়াস, তার মধ্যে রয়েছে ক্যান্সার আক্রান্ত বা ত্রুটিযুক্ত জিন। তো পরীক্ষামূলকভাবে যেটা করা হলো যে সুস্থ কোষের নিউক্লিয়াসটাকে প্রতিস্থাপন করে ক্যান্সার কোষের নিউক্লিয়াস সেখানে বসিয়ে দেয়া হলো। যদি সোম্যাটিক মিউটেশন তত্ত্ব সঠিক হয় তাহলে যেহেতু এই কোষটার নিউক্লিয়াসে এখন জিনগত ত্রুটি রয়েছে, সুতরাং এই কোষটি এখন ক্যান্সারের মতন আচরণ করা উচিত। কিন্তু পরীক্ষায় দেখা গেল যে এই কোষটি একদম স্বাভাবিক কোষের মতোই আচরণ করছে। এটি অস্বাভাবিকভাবে বাড়ছে না। আবার উল্টোটাও করা হলো। ক্যান্সার আক্রান্ত কোষের যে নিউক্লিয়াস যার ভেতরে ত্রুটিযুক্ত জিন রয়েছে, সেটিকে সরিয়ে তার পরিবর্তে সুস্থ কোষের যে নিউক্লিয়াস যার মধ্যে সুস্থ জিন রয়েছে, সেটাকে নিয়ে বসিয়ে দেওয়া হলো। কিন্তু ফলাফলে দেখা গেল যে কোষের যে বৃদ্ধি এবং অমরত্বের যে বৈশিষ্ট্য, সেটি ক্যান্সারের মতোই বহাল রয়েছে। তো ক্যান্সার নিয়ে যারা গবেষণা করেছেন তার মধ্যে প্রফেসর ডক্টর টমাস সিফ্রিডের কথা আমি আপনাদেরকে একটু পরেই আরো বলব। কিন্তু আরেকজন প্রফেসর পল ডেভিস উনি আম অ্যারিজোনা ইউনিভার্সিটির একজন প্রফেসর এবং তিনি অ্যাস্ট্রোবায়োলজি নিয়ে গবেষণা করছিলেন। তাকে দিয়ে এই পরীক্ষাটি করানো হয়। তাকে দিয়ে ক্যান্সার নিয়েও কিছু গবেষণা করানো হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ তাকে এই ক্যান্সার নিয়ে গবেষণা করার দায়িত্ব দেন এবং তিনি তার গবেষণা শেষে সংক্ষিপ্ত আম সারাংশ হিসেবে যে কথাটি বলেন সেটি হচ্ছে, "ইন সামারি" আমি কোটেশনের মধ্যে বলছি, ইন কোট, "ইন সামারি, our view of cancer is that it is not a product of damage, but a systemic response to a damaging environment, a primitive cellular defense mechanism." এন্ড কোট। তো এই কথাটি প্রফেসর পল ডেভিসের। তো এখান থেকেই অর্থাৎ এর আগে যে প্রমাণগুলো দেখালাম এবং এই নিউক্লিয়ার ট্রান্সফার পরীক্ষার যে ফল, সেই ফল থেকে নিশ্চিতভাবেই এখন আমরা বলতে পারি যে ক্যান্সার আসলে জিনগত মিউটেশনের কারণে হওয়া অসুখ নয়। তো চলুন এবারে মাইটোকন্ড্রিয়াল মেটাবলিক তত্ত্ব সম্পর্কে কথা বলি। ১৯২০ এর দশকে ডক্টর অটো ওয়ারবার্গ এই তত্ত্ব প্রদান করেন এবং বলেন যে মাইটোকন্ড্রিয়া আংশিকভাবে বিকল হলে, একেবারে পুরো বিকল হয়ে যাওয়া নয়, আংশিকভাবে বিকল হয়ে গেলে ক্যান্সার কোষ অক্সিজেনের উপস্থিতিতেও তা ব্যবহার না করে গাজন প্রক্রিয়ায় গ্লুকোজ ব্যবহার করে শক্তি উৎপাদন করে, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যারোবিক গ্লাইকোলিসিস। অন্য নামে একে ওয়ারবার্গ ইফেক্ট বলা হয়। অটো ওয়ারবার্গের ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তিনি জার্মানির একজন বিজ্ঞানী ছিলেন। নোবেল প্রাইজ আম আ মানে নোবেল প্রাইজ বিজয়ী একজন বিজ্ঞানী আসলে উনি। অত্যন্ত চৌকস বিজ্ঞানী। উনি ক্যান্সার সম্পর্কে এই তত্ত্বটি ১৯২০ এর দশকে ১ম দিয়েছিলেন। আ আপনারা এই যে নিচের ঠিকানাটি দেয়া রয়েছে, এই ঠিকানায় গেলে উনার যে প্রকাশিত পেপার কি বলে গবেষণাপত্র সেটিকে আপনারা দেখতে পাবেন। তো তিনি দাবি করেছিলেন ক্যান্সার হচ্ছে আসলে মাইটোকন্ড্রিয়া যদি ক্ষত হয়ে যায় বা বিকল হয়ে যায় এবং দীর্ঘদিন যদি সেই অবস্থা চলতে থাকে তখন সেখান থেকে সেই কোষটি ক্যান্সারে পরিণত হয় এবং তখন আত্মরক্ষার খাতিরে কোষটি তার মাইটোকন্ড্রিয়ার বাইরে সাইটোপ্লাজমের মধ্যে গ্লুকোজকে ব্যবহার করে শক্তি উৎপাদনের পদ্ধতি চালু করে, বা গাজন প্রক্রিয়া শক্তি উৎপাদনের পদ্ধতি চালু করে এবং তখন আ মাইটোকন্ড্রিয়া কোষের ভেতরে যে কাজকর্মগুলো করত, সেই কাজকর্মগুলোতে ব্যাঘাত শুরু হয়। আর তারই একটা কাজ হচ্ছে এই যে কোষের যে অনিয়ন্ত্রিত বৃদ্ধি নিয়ন্ত্রণ, সেটাও মাইটোকন্ড্রিয়া সাধারণত করে থাকে। তারপরে কোষের অ্যাপোপ্টোসিস অর্থাৎ তার যে আয়ু শেষ হয়ে গেলে সেটাকে ভেঙে ফেলার জন্য সংকেত দেওয়া, সেটাও মাইটোকন্ড্রিয়া থেকে হয়। তো মাইটোকন্ড্রিয়া যদি অসুস্থ থাকে তাহলে এই ঘটনাটি ঠিক মতন ঘটে না।
তো ডক্টর ওয়ারবার্গ যদিও এই ক্যান্সার কোষ সম্পর্কে ক্যান্সার কোষের শক্তির উৎস সম্পর্কে এই তথ্য দিয়েছিলেন, কিন্তু এই তথ্যের বাইরেও আরো কিছু তথ্য তার তখন জানার উপায় ছিল না, যেটি পরবর্তীতে ডক্টর টমাস সেফ্রিড আ অনেকগুলো আ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই তথ্যগুলোকে আবিষ্কার করেন এবং তার ডক্টর অটো ওয়ারবার্গের যে থিওরি, সেখানে যে ফাঁকাগুলো ছিল, সেই ফাঁকাগুলোকে তিনি আম আ পূরণ করেন এবং এই মেটাবলিক মাইটোকন্ড্রিয়াল মেটাবলিক তত্ত্ব যেটা, সেটাকে একটা সম্পূর্ণ তত্ত্ব আকারে তিনি এখন আমাদের সামনে আম প্রচার করছেন। তো মাইটোকন্ড্রিয়াল মেটাবলিক তত্ত্বের যে প্রমাণ, অর্থাৎ ক্যান্সার যে আসলে একটা মাইটোকন্ড্রিয়াল মেটাবলিক ডিজিজ, আ তার সপক্ষে আমরা যে প্রমাণগুলো আপনাদের সামনে বা যে যুক্তিগুলো এখন উপস্থাপন করব, তার মধ্যে হচ্ছে ক্যান্সার কোষে মাইটোকন্ড্রিয়ার আকার অস্বাভাবিক হয়। কর্মক্ষমতার জন্যে সঠিক আকৃতি অপরিহার্য। এই নীতি অনুসারে এরা সঠিকভাবে কাজ করার ক্ষমতা রাখে না। বহু ক্যান্সার কোষকে নিয়ে গবেষণা করে ডক্টর অটো ওয়ারবার্গও দেখিয়েছিলেন যে ক্যান্সার কোষের যে গঠন, সেটা কখনোই কোনো ক্যান্সার কোষেই স্বাভাবিক পাওয়া যায়নি। ডক্টর টমাস সেফ্রিড তিনিও এই বিষয়ে গবেষণা করেছেন এবং তিনি বলেন যে হাজার, হাজার ক্যান্সারের স্যাম্পল তিনি পরীক্ষা করে দেখেছেন। কোনো ক্ষেত্রেই কোষের মাইটোকন্ড্রিয়া সুস্থ এবং স্বাভাবিক গঠনের বা স্বাভাবিক আকৃতির ছিল না। এবং বায়োলজি বা জীববিজ্ঞানে আকৃতিটা আম কোনো একটা অঙ্গাণুর আকৃতি, সেটার যে কার্যক্ষমতা সেটাকে নিয়ন্ত্রণ করে, সেটাকে নির্ধারণ করে। এই যে আম মূলমন্ত্র, সেই মূলমন্ত্র মতে ক্যান্সার কোষের মাইটোকন্ড্রিয়া যেহেতু সঠিক আকৃতির নয়, সুতরাং এটা তার স স যে কাজগুলো সেটা সঠিকভাবে করতে পারবে না, এই ব্যাপারটি নিশ্চিত করে দাবি করা যায়। বায়োলজি যারা লেখাপড়া করেছেন তারা কেউই এই কথাটিকে অযৌক্তিক বলে দাবি করেন না, বা এই দাবির বিপরীতে তারা কোনো রকম চ্যালেঞ্জ বা প্রশ্ন ছুড়ে দেন না। তারপরে পরীক্ষা করে দেখা গেল যে ক্যান্সার কোষকে যদি আমরা সায়ানাইড বিষ প্রয়োগ করি, তাহলেও ক্যান্সার কোষ জীবিত থাকে। তো এই বিষয়টি গুরুত্বপূর্ণ এই কারণে যে সায়ানাইড বিষ খেলে মানুষ বা অন্য প্রাণী সঙ্গে, সঙ্গে তার মৃত্যুবরণ করে। তার কারণ হচ্ছে সায়ানাইড বিষ গিয়ে মাইটোকন্ড্রিয়াগুলোকে বিকল করে দেয়। মাইটোকন্ড্রিয়া বিকল হয়ে গেলে তাৎক্ষণিকভাবে অক্সিজেন ব্যবহার করে শক্তি উৎপাদনের যে পদ্ধতি বা অক্সিডেটিভ ফসফোরিলেশন, শ্বসন যেটাকে আমরা বাংলায় বলি, সেই শ্বসন প্রক্রিয়াটি সঙ্গে, সঙ্গে বন্ধ হয়ে যায়। ফলে পুরো যে প্রাণীটি মানে তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করে। তো সায়ানাইড বিষের মধ্যে ক্যান্সার কোষকে রেখে দেখা গিয়েছে যে ক্যান্সার কোষ দিব্যি বেঁচে থাকে। যেটা প্রমাণ করে যে ক্যান্সার কোষ এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে অক্সিজেন ব্যবহার করে শক্তি উৎপাদন করছে না। কারণ যদি সেটা করত এবং সায়ানাইড যেহেতু মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করে ফেলে, তাহলে এই সায়ানাইড বিষের মধ্যে ক্যান্সার কোষগুলো বাঁচতে পারত না। যদি তারা এই আম অক্সিজেন ব্যবহার করে অক্সিডেটিভ ফসফোরিলেশন এর মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার ভিতরে শক্তি উৎপাদন করত। কিন্তু যেহেতু তারা সেটা করে না, যেহেতু তারা মাইটোকন্ড্রিয়ার বাইরে কোষের যে সাইটোপ্লাজম, সেখানে এই চিনি বা গ্লুকোজকে ব্যবহার করে আম শক্তি উৎপাদন করে, অক্সিজেন ব্যবহার না করে শক্তি উৎপাদন করে। সে কারণে সায়ানাইড বিষ প্রয়োগ করলেও ক্যান্সারের তাতে কিছু আসে যায় না। মাইটোকন্ড্রিয়া পরিচালিত কাজগুলো সঠিকভাবে সম্পাদিত হয় না। যেমন উদাহরণ হিসেবে একটু আগে আমি আপনাদেরকে অ্যাপোপ্টোসিস এর কথা বললাম। ক্যান্সার কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া যে কাজগুলো করে, মাইটোকন্ড্রিয়াকে সাধারণত আমরা এটা কোষের শক্তির কেন্দ্র বলে জানি। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে যে মাইটোকন্ড্রিয়া আসলে শুধু শক্তির কেন্দ্র নয় বা উৎস নয়, বরং এটা কোষের ভেতরে আরো অনেক কাজ করে এবং কেউ দাবি করছেন আসলে কোষের ভেতরে পুরো কোষের কার্যক্রম পরিচালনার জন্যে মাইটোকন্ড্রিয়াই মূল ভূমিকা পালন করে। আগে যেটাকে আমরা ভাবতাম যে নিউক্লিয়াস হয়তো এই মূল ভূমিকাটা পালন করে। তো নতুন যে তথ্য বা দাবি এখন আসছে, সেই দাবি অনুযায়ী মাইটোকন্ড্রিয়াই সমস্ত কিছু করে। নিউক্লিয়াসের মধ্যে সে তথ্য জমা রাখে। যেমন জিন সেখানে জমা থাকে, মাইটোকন্ড্রিয়া ক্ষতিগ্রস্ত হয়ে গেলে সে তখন জিনের মধ্যে পরিবর্তন করে দিয়ে নিজে আম অবসরে চলে যায়। তো এইরকম ঘটনাগুলো মাইটোকন্ড্রিয়ায় করে থাকে। তো মাইটোকন্ড্রিয়ার নিয়ন্ত্রিত কাজ যেমন অ্যাপোপ্টোসিস বন্ধ হয়ে যায় ক্যান্সার কোষের মধ্যে। সেই কারণেই ক্যান্সার কোষ আ অমরত্ব লাভ করে। এটা আর কিছুতেই মরে না। তো এরপরে মাইটোকন্ড্রিয়াল মেটাবলিক তত্ত্বের ব্যাখ্যাতে আ মাইটোকন্ড্রিয়ার কিভাবে অবক্ষয় হয় সেটা এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। ডক্টর টমাস সি ফ্রিডের একটি গবেষণা থেকে আমি এই চিত্রটি আপনাদের সামনে তুলে এনেছি। তো
আম দেখা যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়া যদি বিভিন্ন কারণে যেমন আম আ কি বলে যে ইনফ্লামেশন এর কারণে হতে পারে, অতিরিক্ত চিনি খেলে বা শর্করা জাতীয় খাবার দীর্ঘদিন খেলে এটা হতে পারে, কার্সিনোজেনের সংস্পর্শে এলে, রেডিয়েশনের সংস্পর্শে এলে, তারপরে বিভিন্ন ভাইরাস যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে সার্ভিক্যাল ক্যান্সার হয়। এদিকে হেপাটাইটিস বি, সি এই ভাইরাসগুলোর কারণে লিভার ক্যান্সার হতে পারে। ব্যাকটেরিয়া যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি যে ব্যাকটেরিয়া সেটার কারণে পাকস্থলীর ক্যান্সার হতে পারে। তারপরে আম এইরকম আমরা বিভিন্ন কারণে যে ক্যান্সার হয় ডক্টর টমাস সেইফ্রিড ব্যাখ্যা করলেন যে এই সবগুলো কারণেই দেখা যায় যে মাইটোকন্ড্রিয়ার যে কার্যক্রম বা কার্যক্ষমতা এই সবগুলো কারণই আসলে সেটাকে আঘাত করে। রেডিয়েশন বলুন আর এই আ যেই ব্যাপারগুলো আছে যে সমস্ত কার্সিনোজেন বা ক্যান্সার হবার যে কারণ আমরা যেগুলোকে বলি, সেই সবগুলোই ক্যান্সার বা আমাদের দেহকোষের মাইটোকন্ড্রিয়াকে ১ম এ আঘাত করে। এবং মাইটোকন্ড্রিয়াকে দীর্ঘদিন যদি এইরকম একটা আঘাতের মধ্যে বা একটা বৈরী পরিবেশে থাকতে হয়, আ তাহলেই দেখা যায় ধীরে, ধীরে তার কার্যক্ষমতা লোপ পায়। এবং তখন মাইটোকন্ড্রিয়া অক্সিজেন ব্যবহার করে প্রয়োজনের থেকে বেশি বা অতিরিক্ত মাত্রায় রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করে। আর এই ঘটনাটা যখন ঘটতে থাকে ততই মাইটোকন্ড্রিয়ার আকৃতির পরিবর্তন হয়। মাইটোকন্ড্রিয়ার যে গঠন সেটা নষ্ট হতে থাকে। আর রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসটা আবার নিউক্লিয়াসের মধ্যে দিয়ে গিয়ে এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা রস আসলে একই সঙ্গে আ মিউটোজেনিক এবং কার্সিনোজেনিক অর্থাৎ এইটাই কোষকে ক্যান্সারে রূপান্তর হতে উৎসাহিত করে এবং সঙ্গে জিনের যে মিউটেশন আমরা দেখতে পাই, সেই মিউটেশন গুলো ঘটায়। তো তাতেই ধীরে, ধীরে এই কোষটি ক্যান্সারে পরিণত হয়। নিচের চিত্রে দেখানো আছে যে ধীরে, ধীরে সুস্থ মাইটোকন্ড্রিয়াটি একটি অসুস্থ মাইটোকন্ড্রিয়ায় পরিণত হয় এবং তখন এই কোষটি আম ওই সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন অর্থাৎ ওই গাজন প্রক্রিয়ার কথা যেটা বললাম, ফার্মেন্টেশন মেকানিজম এর মাধ্যমে শক্তি উৎপাদন করতে শুরু করে। আর অক্সিডেটিভ ফসফোরিলেশন বা অক্সফস যেটার মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার ভেতরে শক্তি উৎপাদন হয়, সেটাকে ব্যবহার করা ক্রমান্বয়ে কমিয়ে দেয়। তো মাইটোকন্ড্রিয়াল মেটাবলিক তথ্যের বা তত্ত্বের সপক্ষে আরো যে যুক্তিগুলো দেব আমরা, তার মধ্যে একটা হচ্ছে পেট স্ক্যানের মূলমন্ত্র হচ্ছে ওয়ারবার্গ ইফেক্ট। ক্যান্সার রোগীদেরকে দেহের কোথায় ক্যান্সার টিউমার রয়েছে সেটা নিশ্চিত বা নির্ণয় করার জন্যে বা দেহে একাধিক ক্যান্সার রয়েছে কিনা সেটা নির্ণয় করার জন্য যে পরীক্ষাটি আমরা সাধারণত করে থাকি তার নাম হচ্ছে পেট স্ক্যান, পিইটি স্ক্যান। তো পিইটি শব্দটির মানে মূল নামটি হচ্ছে পজিট্রন এমিশন টমোগ্রাফি, যার মাধ্যমে আমাদের দেহে কোথায় ক্যান্সার টিউমার রয়েছে সেটা নির্ণয় করা হয়। তো এই পরীক্ষাটির মূলমন্ত্র হিসেবে ওয়ারবার্গ ইফেক্টকে ব্যবহার করা হয়। ওয়ারবার্গ ইফেক্টটা কি? একটু আগে আমি আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম সেটাতে যে আ অটো ওয়ারবার্গের তথ্য মতে যে ক্যান্সার কোষ যেহেতু গ্লুকোজকেই তার জ্বালানির বা প্রধান জ্বালানি হিসেবে ব্যবহার করে, সেজন্য ক্যান্সার কোষ অন্য কোষের তুলনায় অনেক বেশি গ্লুকোজকে শুষে খায়। তো এই তথ্যটাকে ব্যবহার করে পেট স্ক্যানের সময় যেটা করা হয় যে রোগীর দেহে একটা বিশেষ ধরনের গ্লুকোজ যেটা রেডিও অ্যাক্টিভ গ্লুকোজ সেটাকে ইনজেকশন আকারে ঢুকিয়ে দেওয়া হয় এবং দেখা যায় ক্যান্সার আক্রান্ত কোষগুলো এই গ্লুকোজকে হাপুস-হুপুস করে খায় এবং সাধারণ কোষের তুলনায় এরা প্রায় ২ শতগুণ পর্যন্ত বেশি গ্লুকোজ খেয়ে ফেলে। আর এদের দেহের মধ্যে ইনসুলিন হরমোনটিকে গ্রহণ করার প্রায় ১৫ গুণ বেশি দরজা থাকে সুস্থ কোষের তুলনায়। তো এই আ যখন ঘটনাটি ঘটে এরা বেশি পরিমাণ গ্লুকোজ খেয়ে ফেলে, তখন আমরা যে স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করি, সেই স্ক্যানার এই কোথায় গ্লুকোজ সবথেকে বেশি জমে আছে সেটাকে দেখতে পায়। যেটা ক্যান্সারের টিউমার হিসেবে তখন আমরা চিহ্নিত করি। তো আ তাহলে ক্যান্সার কোষের এই বিষয়টি তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ক্যান্সার আক্রান্ত কোষ চিনিকে বেশি করে খায় এবং সেটা যেকোনো ক্যান্সারই হোক। কারণ আমাদের লিভার ক্যান্সার হোক আর বোন ক্যান্সার হোক আর আমরা সেটাকে নির্ণয় করার জন্যে পেট স্ক্যানকেই ব্যবহার করি, তাই না? সুতরাং সেখান থেকে আমরা বুঝতে পারি যে সবগুলো ক্যান্সারই আম এই পদ্ধতিটাকে ব্যবহার করে। তারপরে আরেকটি তথ্য হচ্ছে যে ডায়াবেটিক রোগী যাদের রক্তে চিনি এবং ইনসুলিন উভয়ই বেশি থাকে। ২য় ধরনের ডায়াবেটিসের যারা রোগী তাদের কিন্তু আসলে রক্তে ইনসুলিন বেশি থাকে যেটা অনেক ডাক্তাররা আপনাদেরকে বলেন না। তো তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে ক্যান্সারের হার স্বাভাবিকের থেকে কয়েক গুণ বেশি। অর্থাৎ যদি কেউ একজন ডায়াবেটিক রোগী হন
তার ক্যান্সার হবার ঝুঁকি অনেক গুণ বেশি। শেষ যেটা শুনেছিলাম সেটাতে দাবি করা হয়েছিল যে প্রায় ৪ গুণ বেশি ঝুঁকি তাদের ক্যান্সার হবার। এবং মেটফর্মিন ঔষধ অর্থাৎ ডায়াবেটিক রোগী যারা মেটফর্মিন ঔষধ খান, তাদের ক্ষেত্রে আবার দেখা যায় যে ক্যান্সারের মাত্রাটা অন্য যে যারা মেটফর্মিন খাচ্ছেন না তাদের তুলনায় কম। যেটা এই যে ক্যান্সার যে আসলে আম এই চিনি খেয়ে বাঁচে এবং আম এই অর্থাৎ মেটাবলিক তত্ত্ব যেটাকে আমরা বলছি সেই তত্ত্বেরই সপক্ষে প্রমাণ দেয়। কারণ মেটফর্মিন খেলে রক্তে আমাদের খাবার থেকে রক্তের মধ্যে চিনির প্রবেশ করার মাত্রাটা কমে যায়। অর্থাৎ রক্তে বেশি চিনি ঢুকতে পারে না। তো এই রোগীদের মধ্যে ক্যান্সারের মাত্রা তুলনামূলকভাবে কম দেখা যায়। যেটা নির্দেশ করে যে এই চিনি ব্যবহারে অটো ওয়ারবার্গ যে তথ্য দিয়েছিলেন বা যে ব্যাখ্যা দিয়েছিলেন সেই ব্যাখ্যাটি সঠিক হবার কথা। তারপরে যারা ইনসুলিন ইনজেকশন নিয়ে ইনসুলিন হরমোন ব্যবহার করে যারা চিকিৎসা করেন তাদের ক্ষেত্রে তাদের যদি ক্যান্সার হয়, তাহলে দেখা যায় তাদের মৃত্যুর সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক বেশি। তো এটাও নির্দেশ করে যদি ইনসুলিন আমরা দেহে বেশি ব্যবহার করি এবং ক্যান্সার কোষে যেহেতু ইনসুলিনকে গ্রহণ করার বেশি দরজা রয়েছে, তাহলে সেই ক্যান্সার কোষ বেশি ইনসুলিন অ্যাম আ গ্রহণ করার মাধ্যমে ওই গ্লুকোজকে শুষে খাওয়ার পথগুলো বেশি খুলে দেয়। ফলেই তারা ওই শুরুতে যেটা বলেছিলাম যে ২০০ গুণেরও মতো বেশি চিনি খেয়ে নেয় এবং ফলাফল যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আ রোগীর ক্যান্সার দ্রুত বাড়ে এবং রোগীর মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। তো এইটাও একটা এই যে ক্যান্সারের যে মাইটোকন্ড্রিয়াল মেটাবলিক তত্ত্ব, তার সপক্ষে এইটাও একটা যুক্তি। এখন তাহলে চলুন আমরা দেখি যে সুস্থ কোষ এবং ক্যান্সার কোষের মধ্যে কোন পার্থক্যগুলো আমাদের লক্ষ্য করা উচিত এবং কিভাবে সেই পার্থক্যটাকে ব্যবহার করে আমরা ক্যান্সার কোষের বিরুদ্ধে চিকিৎসার জন্যে বা প্রতিরোধের জন্যে কাজ করতে পারি। তো সুস্থ এবং অসুস্থ মাইটোকন্ড্রিয়ার মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা পার্থক্য। অর্থাৎ সুস্থ কোষ এবং ক্যান্সার আক্রান্ত কোষ এই দুটোর মধ্যে আমরা ১ম যে পার্থক্যটি পাই সেটি হচ্ছে সুস্থ কোষের মাইটোকন্ড্রিয়া থাকে সুস্থ এবং অসুস্থ ক্যান্সার কোষের মাইটোকন্ড্রিয়া থাকে অসুস্থ। ক্যান্সার কোষ শক্তির জন্য প্রধানত গ্লুকোজকে ব্যবহার করে। আমি প্রধানত বলছি কারণ আরেকটা গ্লুটামিন নামে একটা অ্যামিনো অ্যাসিডকেও ক্যান্সার কোষ শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করতে পারে। কিন্তু সেটাকে সে প্রধান জ্বালানি হিসেবে ব্যবহার করে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে গ্লুটামিনটা আমাদের দেহের জন্যেও যেমন জরুরি, ক্যান্সারের জন্যেও তেমন জরুরি। সুতরাং এটা যদিও আ উম মানে এটা আসলে তাহলে দুটো কোষের মধ্যে যে একটা পার্থক্য তা নয়। সেজন্য আমি সেটার কথা এখানে উল্লেখ করিনি। তো গ্লুটামিন নিয়েও আমি একটু পরে আলোচনা করব। সুতরাং তখন সে বিষয়ে আরো বুঝতে পারবেন। ক্যান্সার কোষ চর্বি বা কিটোন ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারে না। এটা একটা বিশাল পার্থক্য। সুস্থ কোষ যার মধ্যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, সুস্থ মাইটোকন্ড্রিয়া রয়েছে সেটা চর্বি এবং কিটোন এবং অ্যামিনো অ্যাসিড এবং গ্লুকোজ এই সবগুলোকেই অক্সিডেটিভ ফসফোরিলেশন প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে শক্তি উৎপাদন করতে পারে। কিন্তু ক্যান্সার আক্রান্ত কোষ আম গ্লুকোজকে ওই ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ভাঙিয়ে শক্তি উৎপাদন করতে পারে। গ্লুটামিনকেও মাইটোকন্ড্রিয়ার ভিতরে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপাদন করতে পারে। কিন্তু কিটোন বা চর্বি, ফ্যাটি অ্যাসিড যেটাকে বলা হয় ইংরেজিতে, চর্বি বা কিটোনকে ব্যবহার করে শক্তি সে উৎপাদন করতে পারে না। কারণ এই দুটোকে ব্যবহার করে শক্তি উৎপাদনের জন্যে সুস্থ মাইটোকন্ড্রিয়া অবশ্যই থাকতে হবে। তো এই পার্থক্যটাই আমাদের মনে রাখতে হবে যে ক্যান্সার কোষ এবং সুস্থ কোষের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে যে ক্যান্সার কোষ চর্বি বা কিটোনকে ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারে না। তো আমরা যদি সুস্থ আচ্ছা সেটা সমাধানের সময় এই তথ্যটা আসলে খুব গুরুত্বপূর্ণ হবে। চলুন আমরা সমাধানের আলোচনা যখন করব তখন সে বিষয়ে বলব। তো তাহলে আম ক্যান্সারের যে একটি মেটাবলিক অসুখ তার বিষয়ে সংক্ষিপ্ত আকারে বা সামারি আকারে একটি গবেষণাপত্রে ডক্টর টমাস সেফ্রিড এবং তার কলিগ আ শেলটন এই কমেন্টটি করেন। আমি কোট করছি, কোট "Nearly all cancers express aerobic glycolysis regardless of their tissue or cellular origin." তো এটাই ছিল শেষ কথা যে ক্যান্সার আসলে একটি মাইটোকন্ড্রিয়াল মেটাবলিক অসুখ। তো যদি এটি মাইটোকন্ড্রিয়াল মেটাবলিক অসুখ হয় বা মাইটোকন্ড্রিয়ার ত্রুটিজনিত অসুখ হয় তাহলে এটার সমাধানের জন্যে আমরা কি করতে পারি? তো আমি আমার ওয়েবসাইট easyhealtheducation.com এর মধ্যেও এই চিত্রটি দিয়ে রেখেছি। আপনারা যদি বড় করে চিত্রটিকে দেখতে চান তাহলে সেটা সেখান থেকে দেখে নিতে পারবেন। আ
সহজ কথায় আমরা তাহলে বলব যে ক্যান্সার যেহেতু আমাদের দেহেরই অংশ, এটা কিন্তু বড় হওয়ার জন্য যে শক্তি সংগ্রহ করে বা বিভিন্ন যে পুষ্টিকণাগুলো ব্যবহার করে নিজে বড় হওয়ার জন্য ব্যবহার করে, সেইগুলো কিন্তু আমাদের খাদ্য থেকেই সে সংগ্রহ করে। সুস্থ কোষ যেমন আমাদের খাবার থেকে পুষ্টি পায়, এই ক্যান্সার কোষও ঠিক তাই করে। তো সংক্ষিপ্ত আকারে আমি তাই বলেছি যে আপনার খাবার থেকেই ক্যান্সার খায় এবং তাই চিকিৎসার জন্যে আপনি যেটা করতে পারেন, আম ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে রক্তের চিনির মাত্রা কমিয়ে দিলে ক্যান্সার খাবার কম পায়। রক্তের চিনির মাত্রা কমিয়ে দেব কি করে? আমরা শর্করা জাতীয় খাবারগুলোকে খাওয়া একদম কমিয়ে দেব অথবা বন্ধ করে দেব সম্ভব হলে। তো সবুজ শাক-সবজি সামান্য খাওয়া যেতে পারে। খেতেই হবে তা নয়। কিন্তু কারো যদি খেতে খুব ইচ্ছে করে তাহলে তিনি অল্প পরিমাণে সবুজ শাকসবজি খেতে পারেন। কিন্তু এছাড়া অন্য যে আম আ শর্করা জাতীয় খাবারগুলো রয়েছে, চিনি, দা ভাত, রুটি, আলু, বিভিন্ন ফল, মাটির তলায় হওয়া যে সবজি, আলু, তারপরে মিষ্টি আলু ইত্যাদি, ইত্যাদি যার মধ্যেই শর্করা থাকবে, আ ওই যে বিটরুট ইত্যাদি, ইত্যাদি যার মধ্যেই শর্করা থাকবে সেটাকে আমরা খাবার থেকে সেটা খাওয়া থেকে বিরত থাকবো ক্যান্সার রোগীদের জন্যে। এটা করলে আমাদের রক্তে যে আ চিনির পরিমাণ সেটা কমে যাবে। সেটা কমে গেলে ক্যান্সার কোষ আগের মতন আর খাবার পাবে না। তারপরে সঙ্গে আমরা পরিমাণ মতন আমিষ খাবো। তারপরে চর্বি খাবো বাড়িয়ে। আম চর্বি বলতে এখানে ঘি, মাখন এবং নারকেল তেলও হতে পারে। অলিভ অয়েল সামান্য খেতে পারেন কিন্তু ঘি, মাখনটাই সবথেকে ভালো হবে। প্রাণিজ চর্বি যেটা গরুর চর্বি বা ছাগলের চর্বি সেটাও আমরা খেতে পারি। সেটাও এক্ষেত্রে অত্যন্ত উপকারী এবং ক্যান্সার রোগীকে এই চর্বিটাই আসলে বেশি করে খেতে হবে। উপোস করতে হবে। ক্যান্সার রোগীকে উপোস করতে হবে। উপোস করলে অনেকগুলো উপকার পাওয়া যায়। আমি এখানে যেটা লিখে রেখেছি সেটা হচ্ছে উপোস করলে দেহের মধ্যে এমন কিছু পরিবর্তন হয় যা ক্যান্সার টিউমারের ক্ষতি করে। তাই প্রতিদিন রোজা রাখুন বা পানি উপোস করুন। রাত ৮ টার মধ্যে খাওয়া শেষ করে পরের দিন দুপুর ২ টায় আবার খাবেন এবং তাতে ১৮ ঘন্টা উপোস হয়ে যাবে। সঙ্গে ব্যায়াম করতে হবে। আপনাকে ব্যায়াম করলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয়ে ওঠে এবং মানসিকভাবে আমরা শক্তিশালী হয়ে উঠি। আমাদের যে মানসিক চাপ সেটা কমে আসে যদি আমরা ব্যায়াম করি। সেজন্যে এই ব্যায়াম করা অতি জরুরি। ক্যান্সার রোগীদের এজন্য ব্যায়াম করতে হবে। খুব সাংঘাতিক ভারী ব্যায়াম যে তা নয়, হালকা ব্যায়াম কিন্তু ব্যায়াম করা। যাই হোক তাহলে সমাধানের কথাগুলোকে আরেকবার আপনাদের সামনে এখানে বলি। বা কেন এই সমাধানটা কাজ করবে সেটার ব্যাখ্যা হচ্ছে যে রক্তের চিনির মাত্রা কমিয়ে দিলে ক্যান্সার খাবার কম পাবে। তারপরে রক্তে চিনি কমে গেলে ইনসুলিন হরমোনটা কমে যাবে। ইনসুলিন হরমোনটা কমে গেলে আইজিএফ নামে আরেকটা হরমোন যেটা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বলা হয়, যেটা একটা প্রবৃদ্ধির হরমোন সেটিও কমে যায়। আর ক্যান্সার কোষ এই আইজিএফ পেলে বা ইনসুলিন হরমোনকে পেলে বড় হতে উৎসাহিত হয়। তো যদি ইনসুলিন মাত্রা কমে যায় তাহলে ক্যান্সারের প্রবৃদ্ধি ব্যাহত হবে। দেহের সুস্থ অঙ্গ চর্বি ভাঙিয়ে চলতে থাকবে এবং কিটোন উৎপাদন হবে, যা সুস্থ কোষকে বা সুস্থ অঙ্গকে আরো শক্তিশালী করবে এবং ক্যান্সারকে আরো দুর্বল করবে। কিটোন বিশেষ করে ক্যান্সারের একেবারে শত্রু। কিটোন আমাদের দেহে ক্যান্সারের বৃদ্ধিকে ব্যাহত করার জন্য বিভিন্নভাবে কাজ করে। একটু পরে আমি আপনাদেরকে সেটা দেখাবো। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয়। যদি কেউ এই পরিবর্তনগুলি করেন, তাহলে তার দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হবে। কিটোজেনিক ডায়েট এর নাম আপনারা অনেকেই শুনেছেন এবং বাংলাদেশে অনেক ডাক্তার যারা কিটোজেনিক ডায়েট সম্পর্কে একেবারেই অজ্ঞ, তারা মূর্খের মতন বলে থাকেন যে কিটোজেনিক ডায়েটটা ক্ষতিকর ডায়েট। আসলে কিটোজেনিক ডায়েটটা ক্যান্সার রোগী বলুন, টাইপ 2 ডায়াবেটিস রোগী বলুন, এপিলেপসির রোগী বলুন বা মেটাবলিক অসুখ যাদের রয়েছে তাদের সকলের জন্যই আসলে রীতিমতো আল্লাহর রহমত। তো আম আ কিটোজেনিক ডায়েট করলে যেটা এই পদ্ধতি অনুসরণ করলে আপনারা এটা কিটোজেনিক ডায়েট হয়ে যাবে। আপনাকে জোর করে করতে হবে না। এটা অটোমেটিক তখন কিটোজেনিক ডায়েট হয়ে যাবে। তো সেই ডায়েট করলে আপনার দেহে কিটোন উৎপাদন হবে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হবে। আপনি দৈহিক এবং মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠবেন। রোগী, হ্যাঁ, আপনি বলতে রোগীর কথা বলছি। রোগী দৈহিক এবং মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠবেন এবং এই অবস্থায় কিমোথেরাপি বা রেডিওথেরাপি যদি ব্যবহার করা হয় তাহলে সেটা অনেক বেশি কার্যকরী হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া হয় অনেক কম। তো কিটোনের কথা বলছিলাম যে কিটোন কিভাবে আমাদের ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। আমি ক্যান্সার চিকিৎসক ডাক্তার নাশা উইন্টার্স তার একটি ওয়েবসাইট থেকে এই চিত্রটি সংগ্রহ করেছি। তিনি
কিটোন কিভাবে এই ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে তার একটা তালিকা দিয়েছেন। তো তিনি এভাবে বলেছেন যে কিটোজেনিক ডায়েট করলে সেটা ক্যান্সারকে এই বিভিন্ন উপায়ে প্রভাব ফেলবে। আমি উপায়গুলো একবার পড়ে দিচ্ছি আপনাদের দেখতে যদি কারো অসুবিধা হয়। ১ম কথাটি হচ্ছে ketogenic diet restores normal apoptosis in cancer cells. Ketogenic diet um, inhibits HDAC um, মানে HDAC ইনহিবিটর যেটা আসলে জিনগত যে পরিবর্তন হয়, অনাকাঙ্ক্ষিত পরিবর্তন, সেটাকে থামিয়ে দেয় এই জিনিসটা। তারপরে হচ্ছে lowers angiogenesis, impacts on HIF-1 alpha and VEGF. ক্যান্সার কোষ যখন একটা টিউমার তৈরি হয়, সেই টিউমারের ভিতরে তো খাবার পচুতে হবে এবং তখন খাবার পচানোর জন্যে এর রক্তনালীর দরকার হয়। আর এনজিওজেনেসিস হচ্ছে এই নতুন রক্তনালী তৈরি করার প্রক্রিয়া। তো কিটোজেনিক ডায়েট ব্যবহার করলে এই এনজিওজেনেসিসের মাত্রা কমে যায়। সুতরাং ক্যান্সার কোষ তখন বা ক্যান্সার টিউমার তখন যথেষ্ট পরিমাণে শক্তি আর পায় না, রক্ত পায় না। কেটোজেনিক ডায়েট করলে মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস হয়। এর অর্থ হচ্ছে কেটোজেনিক ডায়েট চলা অবস্থায় নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি হয় বা মাইটোকন্ড্রিয়া যদি ক্ষত হয়ে থাকে, বিকল হয়ে থাকে, সেটাকে রিপেয়ার করা হয়, মেরামত করা হয়। তো মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস হয়। কেটোজেনিক ডায়েটে রিডিউসেস কমন ট্রিটমেন্ট সাইড ইফেক্টস, যে কিমোথেরাপি, রেডিওথেরাপির যে সাইড ইফেক্ট হয় সেটা এটাতে কমে। অটোফ্যাজি লোয়ার্স ইনফ্লামেশন। কেটোজেনিক ডায়েট করলে এবং সঙ্গে উপোস করলে অটোফ্যাজি শুরু হয় দেহের মধ্যে। যেই অটোফ্যাজিটা আমাদের ইনফ্লামেশন কমায়। তারপরে আম কেটোজেনিক ডায়েট ডিস্টেবিলাইজেস টিউমার টিস্যু ডিএনএ। টিউমার যে ক্যান্সার যে টিউমারটা তার ভিতরে যে কোষগুলো রয়েছে তাদের ডিএনএ গুলোকে ক্ষতি করে দেয় এই কিটোন এবং কেটোজেনিক ডায়েট। রিডিউসেস লেভেল অফ ইনসুলিন অ্যান্ড IGF-1 অ্যান্ড mTOR। এই যে বিভিন্ন আ হরমোনগুলো এবং এগুলোকে কমিয়ে দেয় এই কেটোজেনিক ডায়েট। তারপরে কেটোজেনিক ডায়েট করলে আরেকটা যেটা ঘটবে সেটা হচ্ছে আপরেগুলেশন অফ দি ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম শক্তিশালী হবে। আপরেগুলেশন অফ দি SIRT1 অ্যান্ড AMPK, যেগুলো আমাদের ওই শক্তি উৎপাদনের মাত্রা বাড়ানো এবং ওই যে মাইটোকন্ড্রিয়ারকে রিপেয়ার করার কাজে এটা সাহায্য করে। এনহান্সেস অ্যাকশন অফ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টস। কিমোথেরাপি, রেডিওথেরাপির যে কার্যকারিতা সেটাকে বাড়ায় এবং রিডিউসেস টিউমার সাইজ ওভার টাইম এবং ধীরে, ধীরে টিউমারের যে আকৃতি সেটাকে কমিয়ে দিতে থাকে, ছোট করে ফেলতে থাকে। তো আ এই বিভিন্ন উপায়ে কিটোন আমাদের ক্যান্সারের বিরুদ্ধে রোগীর জন্যে বন্ধু হিসেবে কাজ করে। তো এবারে চলুন সেই গ্লুটামিন নিয়ে একটু কথা বলি। গ্লুটামিনটা আমি বলেছি যে ক্যান্সারও এটাকে ব্যবহার করতে পারে। এদিকে আমাদের সুস্থ কোষও এটা ব্যবহার করতে পারে এবং দেহের সুস্থতার জন্যে গ্লুটামিনটা আসলে অত্যাবশ্যক। আবার গ্লুটামিন যেহেতু একটা অ্যামিনো অ্যাসিড, এটা প্রোটিন থেকে আমরা পাই। কিন্তু সঙ্গে আবার গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে যদি আমরা প্রোটিন না খাই তাহলে আমাদের দেহ নিজেই গ্লুটামিন তৈরি করে নিতে পারে। অন্য প্রোটিনকে ভাঙিয়ে সে গ্লুটামিন তৈরি করে নেয় যখন তার প্রয়োজন পড়ে। তো সুতরাং ক্যান্সার কোষ এবং সুস্থ কোষ এই দুটোর মধ্যে গ্লুটামিনকে থামিয়ে দেওয়ার সহজ কোনো পথ নেই। একটা ঔষধ আছে, ডন বলা হয়। আ 6-ডিঅক্সিনরলিউসিন এরকম কি একটা নাম। তো ডন নামে একটা ঔষধ আবিষ্কার হয়েছিল যেটার মাধ্যমে গ্লুটামিনকে নিয়ন্ত্রণ করা যেত। কিন্তু আম বডিটাকে, আমার দেহটাকে ১ম এ কিটোটিক অবস্থায় না নিয়ে যদি কেউ ডন ব্যবহার করেন তাহলে তিনি উপকার পান না। এবং সেইভাবে আগে পরীক্ষা করা হয়েছিল যে রোগীকে যখন কার্বোহাইড্রেট খেতে দেয়া হচ্ছে, সেই সময় তাকে ডন দেয়া হয়েছিল, তাতে ফল কিছু হয়নি। তো এবং সেজন্য এটা আর এখন অ্যাপ্রুভড ড্রাগ না। তো সেজন্য আমরা এটা বাজারে পাবো না। যদিও এই ঔষধটা নিয়ে যদি কেউ গবেষণার করতে আগ্রহী হন, তাদের জন্য এই তথ্যটি আমি আপনাদের সামনে তুলে রাখলাম। যে ডন নামে একটি ঔষধ আছে যেটি এই গ্লুটামিনের ব্যবহার রোধ করতে কাজ করতে পারে। তো গ্লুটামিন অ্যামিনো অ্যাসিড যা আমরা আমিষ জাতীয় খাবার থেকে পাই। আমাদের দেহ নিজেই গ্লুটামিন তৈরি করতে পারে। সুতরাং খাওয়া বন্ধ করে দিলেই যে এটা আটকে যাবে তা নয়। তো দেহের বিবিধ কাজে গ্লুটামিন অতি জরুরি এবং তাই গ্লুটামিনকে দীর্ঘ সময় যে আমরা বন্ধ করে রাখবো সেটাও করতে পারবো না। আ তো আবার গ্লুটামিন থাকলে ক্যান্সার কোষ গ্লুটামিনকে ব্যবহার করেও তার শক্তি উৎপাদনের কাজ চালিয়ে যাবে। তবে যদি গ্লুকোজ না থাকে তাহলে শক্তি উৎপাদনের মাত্রাটা কমবে। এটা উম নিশ্চিত। তবে গ্লুটামিনকে আমরা দীর্ঘমেয়াদী উপোস করলে গ্লুটামিনের মাত্রাটা, রক্তের মধ্যে গ্লুটামিনের মাত্রাটা কমে আসে। আমাদের দেহ তখন আর খুব বেশি গ্লুটামিন তৈরি করে না। তো তাতে ক্যান্সার কোষ তখন আর সেটা খেতে পায় না। আর তাছাড়া যদি আমরা ব্যায়াম করি, ব্যায়াম করলেও দেহ গ্লুটামিনকে ব্যবহার করে নেয়। ফলে রক্তের মধ্যে গ্লুটামিনের মাত্রাটা কমে আসে, যেটা আবার পরবর্তীতে হয়তো বাড়ে। কিন্তু এই অল্প সময়ের জন্য যে গ্লুটামিনের মাত্রা কমে আসে,
যদি আমাদের দেহটা অলরেডি তখন কিটোটিক অবস্থায় থাকে, সেই অবস্থায় গ্লুটামিনটাকেও কমিয়ে ফেললে ক্যান্সার কোষ তার ২ রকমের যে জ্বালানি গ্লুকোজ এবং গ্লুটামিন এই দুটো থেকেই বঞ্চিত হয়। ফলে দেখা যায় টিউমারের অনেক কোষ খাবার না পেয়ে মরতে থাকে এবং টিউমারটা ছোট হতে শুরু করে। তো এই ছিল আসলে কিভাবে ক্যান্সারটাকে আমরা সমাধান করব বা ক্যান্সার হয়ে গেলে কিভাবে আমরা সেটার চিকিৎসার চেষ্টা করব। তো এরপরে চলুন আমরা প্রতিরোধ কিভাবে করতে পারি সে বিষয় নিয়ে একটু কথা বলি। ক্যান্সার যেহেতু মাইটোকন্ড্রিয়া অসুস্থ হওয়া থেকেই ক্যান্সার শুরু হয় এই নতুন তথ্য মতে। সুতরাং যেই কাজগুলো করলে আমাদের মাইটোকন্ড্রিয়া শক্তিশালী হবে, সেই কাজগুলো ক্যান্সার রোগের প্রতিরোধে ভূমিকা রাখবে। তো মাইটোকন্ড্রিয়াকে শক্তিশালী করতে পারে সেই কাজগুলো কেমন কোনগুলো? যেমন রোজা রাখা বা উপোস করা। তারপরে কিটোজেনিক জীবনধারা গ্রহণ করা। খাবার থেকে শর্করা না খেয়ে পারলে না খাওয়া, আ ব্যায়াম করা এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ এই কারণে যে যখন আমরা মানসিক চাপের মধ্যে থাকি, তখন সেই চাপের থেকে দেহের মধ্যে কতগুলো হরমোন তৈরি হয় যেটা কিনা মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে। সেটা একটা সমস্যা। ২য় সমস্যা হচ্ছে যে যখন আমরা এরকম চাপে থাকি তখন আমাদের দেহ নিজেই, আমাদের কলিজা নিজেই চিনি তৈরি করে রক্তের মধ্যে চিনি বাড়িয়ে দেয়, গ্লুকোজ বাড়িয়ে দেয়। যেটা ক্যান্সারের আদর্শ খাবার। সুতরাং সেজন্যই আমি ক্যান্সার রোগীদেরকে ১ম এই বলি যে কিছুতেই আম মানসিকভাবে ওই মানসিক চাপের শিকার হয়ে যাবেন না। এটা নিয়ে খুব দুশ্চিন্তা করবেন না। আর নতুন এই তথ্য মতে বুঝতেই পারছেন আশা করি যে ক্যান্সারটাকে সারিয়ে ফেলাটা আসলে খুব জটিল কাজ না। ক্যান্সারটাকে আগে যেরকম বলা হতো যে অত্যন্ত জটিল রোগ, নতুন তথ্য মতে এটা আসলে অত্যন্ত সহজ রোগ এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমেই এই রোগটিকে আসলে কাবু করে ফেলা সম্ভব। সুতরাং দুশ্চিন্তা কেন? দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। অসুখ হয়ে গিয়েছে, আপনার জীবনধারা হয়তো ভুল রকম ছিল বা আপনি ভুল কোনো পরিবেশে ছিলেন বা কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া আপনাকে আক্রমণ করেছিল, তাতেই ঘটনাটি ঘটেছে। এখন আপনি যদি সঠিক খাদ্যাভ্যাস ব্যবহার করেন, তাহলে সেই ক্ষতিটাকে আপনি উল্টো করে ফিরিয়ে নিতে পারবেন এবং দেহ আবার সুস্থ অবস্থায় ফিরে যাবে। তো সুতরাং এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কারণ নেই। আর দুশ্চিন্তা না করলে যেহেতু ক্যান্সার খাদ্য অভাবে ভুগবে, সেজন্য দুশ্চিন্তা না করার চেষ্টা আমাদের করতে হবে। তো প্রতিরোধের জন্য এই আ ছিল প্রক্রিয়াগুলো। এখন প্রশ্ন হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই পদ্ধতি ব্যবহার করে আসলে মানুষ কেউ উপকার পেয়েছে, কোনো প্রমাণ আছে কিনা? তারই কয়েকটি প্রমাণ আমি এখানে দিয়ে রেখেছি। পাবলো কেলি নামে একটি ছেলে ইউকেতে, ইউকের ডেভন যে জায়গাটি রয়েছে সেখানে তার বাড়ি। সেই ছেলে কিমো তার গ্লিওব্লাস্টোমা ধরা পড়েছিল, মস্তিষ্কের ক্যান্সার। সেই ক্যান্সারে সে কিমো এবং রেডিওথেরাপি ব্যবহার না করেই এখনো বেঁচে আছে। ১০ বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছেন। এই শুধুমাত্র খাদ্যাভ্যাস এ পরিবর্তন করে। সঙ্গে তাকে মাঝে, মাঝে অপারেশন করতে হয়। তার টিউমারটি খুব ধীরে, ধীরে বড় হয়। সুতরাং ৩ বছর, ৪ বছর, ৫ বছর পরে আ অপারেশনের মাধ্যমে সেই নতুন যে টিউমারটার যে আকৃতিটা হয় সেটাকে কেটে বার করে নিয়ে আসা হয়। তো এইভাবে করে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। এই গ্লিওব্লাস্টোমায় যেখানে রোগী কয়েক মাসের বেশি বাঁচেন না, সেখানে যদি কেউ ১০ বছর বেঁচে থাকেন শুধু খাদ্যাভ্যাস পরিবর্তন করে, তাহলে সেটা অবশ্যই ধর্তব্য না। এটা আমাদের এটার দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। গাই টেনেনবাম নামে ৪র্থ স্টেজ ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন এক ব্যক্তি। এবং তিনি এখন সুস্থ আছেন। তিনি তার সুস্থতার জন্যে এই উপোসকে ব্যবহার করেছিলেন। আম কোনো আলোচনায় আমি শুনেছি ২১ দিন, কোনো আলোচনায় শুনেছি যে ৪২ দিন তিনি আম উপোস করেছিলেন এবং তারপরে দেখা গেল তাকে যে ডাক্তার বলে দিয়েছিলেন যে, "আপনার আর সময় নেই। আম আম ৩ মাসের মধ্যে আপনি মারা যাবেন।" সেই মানুষ দিব্যি এখনো ২০১৮ সালে উনার এই ক্যান্সারটি ধরা পড়েছিল। ২০২৪ সালেও তিনি দিব্যি বেঁচে আছেন এবং ক্যান্সারকে এই খাদ্যাভ্যাসের মাধ্যমেই আম তিনি দেহ থেকে তাড়িয়ে দিয়েছেন। তো তারপরে অ্যান্ড্রু স্কারবারা নামে একজন যার আম মস্তিষ্কের ক্যান্সার হয়েছিল, তারটা হয়েছিল একটু ভিন্ন রকমের ক্যান্সার অর্থাৎ গ্লিওব্লাস্টোমা নয়। তার ক্ষেত্রে হয়েছিল এটাকে কি নামটা আমি ভুলে গেলাম। আম যাক এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু সেটাও মস্তিষ্কের একটা ভিন্ন রকমের ক্যান্সার। সেখান থেকেও তিনি মুক্ত আছেন ঠিক একই রকম পদ্ধতি ব্যবহার করে। আ সারোনা রামেকা থাইমোমা নামে একটি ক্যান্সারে ভুগছিলেন। তার বুকে এত বড় টিউমার ছিল যেটা একটা ফুটবলের সমান আকৃতি। তার দম নিতে পারতেন না, ফুসফুস ফুলতে পারত না এই ক্যান্সারের টিউমারের কারণে। তিনি উপোস ব্যবহার করে ক্যান্সার মুক্ত আছেন এবং তার গল্প তিনি এখানে তার ওয়েবসাইটের মধ্যে দিয়ে রেখেছেন।
তারপরে ম্যাগি এবং ম্যাগি জোনস নামে এবং তার স্বামী হচ্ছে ব্র্যাড জোনস। ম্যাগি জোনসের ধরা পড়েছিল যে তার ব্রেস্ট ক্যান্সার স্টেজ 4 হয়ে গিয়ে তাকে ডাক্তার বলে দিয়েছিল, "আর আশা নেই, আপনি আর বাঁচবেন না।" তিনি তখন এই মেটাবলিক যে থেরাপি যেটা সম্পর্কে একটু আগে আমি আপনাদেরকে সমাধান হিসেবে বললাম, তিনি সেই থেরাপি ব্যবহার করেন। করে দেখা যায় তার ক্যান্সার দেহ থেকে ক্যান্সার বিদায় নেয়। দেহে আর কোনো টিউমার নেই। তো তারপরে তার স্বামী উনি ব্রায়ান জোন্স উনি হচ্ছেন একজন প্রোডিউসার। চিত্র আম যে সিনেমা প্রোডিউসার আরকি। তো তখন তিনি ঠিক করেন যে এইরকম এই মেটাবলিক থেরাপি ব্যবহার করে যারা ক্যান্সার মুক্ত হচ্ছেন তাদের গল্পগুলোকে তিনি একটি ফিল্মের মাধ্যমে একটি চিত্রের মাধ্যমে প্রামাণ্যচিত্রের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবেন এবং সেটার জন্য তিনি তৈরি করেছেন cancerrevolution.film এই ওয়েবসাইটে গেলে সেই ফিল্মটি আপনারা দেখার সুযোগ পাবেন। YouTube এও তাদের একটি চ্যানেল রয়েছে। সেই চ্যানেলটির নাম হচ্ছে ক্যান্সার রিভলিউশন। তার মধ্যে গেলেও বিভিন্ন লোকের ভিডিও ইন্টারভিউ দেখতে পাবেন। যেখানে তারা দাবি করেছেন যে স্টেজ 4, স্টেজ 3 বিভিন্ন স্টেজের ক্যান্সার, বিভিন্ন রকমের ক্যান্সার থেকে এই একই সমাধান ব্যবহার করে তারা সুস্থ হয়ে এসেছেন। তো ক্যান্সার ক্ষেত্রে বা এই যে ডায়েটের কথা আমি বললাম, ডায়েটগত বা কেটোজেনিক ডায়েট ব্যবহার করে কোনো ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে কিনা? অনেকগুলো হচ্ছে। ৩০০ রও বেশি ক্লিনিক্যাল ট্রায়াল আমি মাস ২ এক আগে চেক করেছিলাম। ৩০০ রও বেশি ক্লিনিক্যাল ট্রায়াল চালু আছে এই মুহূর্তে আসলে এই ক্যান্সার রোগের ক্ষেত্রে, বিভিন্ন ক্যান্সার রোগের ক্ষেত্রে কেটোজেনিক ডায়েট ব্যবহার করার। তো আমি এখানে ৩ টের নাম ৩ টের ঠিকানা উল্লেখ করেছি। যদি কেউ দেখতে চান তাহলে এগুলো গিয়ে দেখে আসতে পারেন। কিন্তু PubMed এ গিয়ে যদি ক্লিনিক্যাল ট্রায়াল PubMed না ভুল বললাম। clinicaltrials.gov নামে একটি ওয়েবসাইট রয়েছে যেখানে বিভিন্ন রকমের মানে যত রকমের ক্লিনিক্যাল ট্রায়াল আমেরিকাতে হয় সেগুলো এই ওয়েবসাইটের মধ্যে তার তালিকা পাওয়া যায়। তো সেই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি ক্যান্সার এবং কিটোজেনিক ডায়েট শব্দ দুটো দিয়ে সার্চ করেন তাহলে এই প্রচলিত বা এই মুহূর্তে যে চালু যে ক্লিনিক্যাল ট্রায়াল গুলো সেগুলো পাবেন এবং সেগুলো ৩০০ রও বেশি আমি ২ মাস আগে দেখেছি যেটা বললাম। যা নির্দেশ করে যে বিজ্ঞানীরা আসলে এই ক্যান্সার রোগের ক্ষেত্রে কেটোজেনিক ডায়েট ব্যবহার করার দিকে অত্যন্ত আগ্রহী এবং মনোযোগ দিচ্ছেন এখন। এবং সেটা কেন? তার কারণ হচ্ছে কেটোজেনিক ডায়েট ক্যান্সারের ক্ষেত্রে চমৎকার ফল দেখাচ্ছে। তো কেটোজেনিক ডায়েট সম্পর্কে বা ক্যান্সারের ক্ষেত্রে এই যে মেটাবলিক থেরাপি ব্যবহারের কথা তো আমি অনেক বললাম, কিন্তু এটা সম্পর্কে কোন রকম মেডিকেল টেক্সট বই রয়েছে কিনা? তো ২ টি মেডিকেল টেক্সট বই রয়েছে যদি কোন ডাক্তার এই বিষয়ে জানতে চান। একটির নাম হচ্ছে ক্যান্সার অ্যাজ আ মেটাবলিক ডিজিজ এটি লিখেছেন প্রফেসর ডক্টর টমাস সিফ্রিড। আপনারা এই বইটি চাইলে কিনতে পারেন। আর ২য় বইটি হচ্ছে কিটোজেনিক: দ্য সায়েন্স অফ থেরাপিউটিক কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন ইন হিউম্যান হেলথ। এটিও একটি আম আম আ কি বলে? মেডিকেল টেক্সট বুক যার মধ্যে এই ক্যান্সারের যে মেটাবলিক তত্ত্ব এবং কিভাবে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা ক্যান্সারের বিরুদ্ধে ফাইট করতে পারি তার বিস্তারিত আলোচনা রয়েছে। এই বইটি অবশ্যই বা এই দুটো বই আসলে ডাক্তারদের জন্য লেখা। যদিও এই বইটি সাধারণ মানুষও পড়ে অনেকটাই বুঝতে পারবেন। সমস্তটা হয়তো বুঝবেন না কিন্তু অনেকটাই বুঝতে পারবেন। আ এইটার ক্ষেত্রে এটা আসলে বিভিন্ন যে গবেষণার প্রমাণ এটার মধ্যে এত বেশি দেওয়া যে ডাক্তার যারা রয়েছেন তারাই হয়তো এটাকে বেশি পছন্দ করবেন। তো সঙ্গে আরেকটা নতুন তথ্য যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে যে আম ইসের জন্যে এই ক্যান্সার চিকিৎসার জন্যে কৃমির ঔষধ অ্যালবেন্ডাজোল এটা চমৎকার একটা ভূমিকা রাখে এবং লন্ডনের কেয়ার অনকোলজি ক্লিনিক তাদের রোগীদের চিকিৎসার জন্যে এই প্রোটোকলটি ব্যবহার করেন। তাতে তারা ৪ টি ঔষধ ব্যবহার করেন। ১ম ওষুধটি হচ্ছে ডক্সিসাইক্লিন যেটি একটি অ্যান্টিবায়োটিক। ২য় ওষুধটি হচ্ছে মেবেন্ডাজোল যেটি একটি অ্যান্টিপ্যারাসিটিক বা কৃমির ঔষধ, প্যারাসিটিক ড্রাগ বা কৃমির ঔষধ। ৩য় হচ্ছে মেটফর্মিন যেটা রক্তে চিনি যেন ঢুকতে না পারে খাবার থেকে সেটা নিশ্চিত করে এবং ৪র্থ হচ্ছে অ্যাটরভাস্ট্যাটিন। তো এই প্রোটোকলটি কেয়ার অনকোলজি ক্লিনিক ব্যবহার করে। তো আপনারা কেয়ার অনকোলজি ক্লিনিকের সঙ্গে যদি যোগাযোগ করেন, তারা অনলাইনে কনসালটেশন দেন। যদিও তাদের কনসালটেশন বেশ দামি। প্রায় ১ ঘন্টার জন্যেই আপনার প্রায় ৳৬০,০০০ র মতন তাদের ফি দিতে হয়। তো সেটা আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন। এখানে আমি ঠিকানা দিয়ে রেখেছি। আর আম এই ক্যান্সারের শক্তি উৎপাদনের পথে এই অ্যালবেন্ডাজোল বা মেবেন্ডাজোল ঔষধগুলো, ওই অ্যান্টিপ্যারাসিটিক যে ড্রাগ, তারা যে আসলে ক্যান্সারের শক্তি উৎপাদনের পথে বাধা দেয়, সেটা এই গবেষণায় তার প্রমাণ রয়েছে।
প্রফেসর ডক্টর টমাস সি ফ্রিড বলেন যে অ্যালবেন্ডাজলটা আসলে কাজ করে যখন আম আমাদের রোগীর দেহ আসলে কিটোজেনিক অবস্থায় থাকে, কিটোটিক অবস্থায় থাকে। তার রক্তের মধ্যে যখন কিটোন থাকে। তো রক্তে যতটা গ্লুকোজ রয়েছে কমপক্ষে তার অর্ধেক যদি কিটোন থাকে সেই অবস্থায় অ্যালবেন্ডাজল খেলে আ ওই যে গ্লুটামিনের ব্যবহার সেই ব্যবহারটা বাধাপ্রাপ্ত হয়। ক্যান্সার কোষ তখন এই অ্যালবেন্ডাজলকে গ্লুটামিনকে ঠিক মতন ব্যবহার করতে পারে না। সুতরাং ক্যান্সার রোগীদের তিনি বলেন যে তার যদি ক্যান্সার হতো তাহলে তিনি ১ম দিন থেকেই এই কিটোজেনিক ডায়েট ব্যবহার করতেন, উপোস করতেন এবং প্রতিদিন অ্যালবেন্ডাজল আ মানে সকালে ২০০ মিলিগ্রাম, রাতে ২০০ মিলিগ্রাম এইভাবে করে খেতেন। এটা হয়তো একেকজনের জন্য পরিমাণ বিভিন্ন রকম হতে পারে এবং আমি তো ডাক্তার নই সুতরাং ডাক্তার হিসেবে আপনাদেরকে বলছি না। কিন্তু এটা একটা ধারণা। উনি উনার ব্যক্তিগত ক্ষেত্রে উনি বলেছিলেন যে, "আমার যদি ক্যান্সার হয় আমি তাহলে এটা করব।" তো আ আরো কিছু ব্যাপার রয়েছে এই ক্যান্সারের ক্ষেত্রে যেমন হাইপারব্যারিক অক্সিজেন চেম্বারের ট্রিটমেন্ট আমাদের দেশে এটা এখনো খুব জনপ্রিয় নয়। এটাতে ধারণা যেটা সেটা হচ্ছে আম যে ক্যান্সার আক্রান্ত রোগী তাকে একটি আ ক্যাপসুলের মধ্যে একটা টিউবের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়। একটা বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই মানে বাক্সটা হচ্ছে একদম এয়ার টাইট। এটার মধ্যে থেকে বাতাস বেরোনো যায় না। সেটাতে পিওর অক্সিজেন দেয়া হয়। একদম খাঁটি অক্সিজেন। অক্সিজেন ছাড়া এর মধ্যে কিছু থাকে না এবং সাংঘাতিক চাপ দেয়া হয়। আপনি ৩০ ফিট পানির তলায় গেলে আপনার দেহের উপরে যে পরিমাণ চাপ পড়বে, ঠিক সেই রকমের চাপ সৃষ্টি করা হয় এই অক্সিজেন দিয়ে। এই অবস্থায় যেটা হয় যে যখন এই রোগী নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেনটা নিচ্ছেন, তার রক্তের যে জলীয় অংশ, হিমোগ্লোবিন নয়, বরং হিমোগ্লোবিনের বাইরে যে জলীয় অংশ, তার মধ্যেও অক্সিজেন ঢুকে পড়ে। এখন ক্যান্সার কোষের জন্যে যদি অক্সিজেন ক্যান্সার কোষের ভেতরে ঢুকে পড়ে, তাহলে ক্যান্সারের কোষের খুব ক্ষতি হয়। ক্যান্সার কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে যদি অক্সিজেন ঢুকে পড়ে, তাহলে মাইটোকন্ড্রিয়াটা কাজ করার চেষ্টা করে। আর চেষ্টা করতে গেলে সেই মাইটোকন্ড্রিয়াটা ঠাস করে ফুটে যায়। প্রফেসর ডমিনিক ডি অগাস্টিনো তাঁর গবেষণায় তিনি এই আসলে হাইপারব্যারিক চেম্বার নিয়ে গবেষণাগুলো করেছেন। তিনি বলেন যে, "আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখেছি যে এই অবস্থায় ক্যান্সার আক্রান্ত কোষ এই অক্সিজেন যেটা এই রক্তের যে জলীয় অংশ তার মধ্যে দ্রবীভূত হয়ে তারপরে মাইটোকন্ড্রিয়াতে পৌঁছে গিয়েছে, সেটাকে ব্যবহার করে মাইটোকন্ড্রিয়া যখন তার মানে খানিকটা যেন ফ্যাক্টরিটাকে চালু করার চেষ্টা করে। আর যেহেতু এটা বিকল মাইটোকন্ড্রিয়া তখন মাইটোকন্ড্রিয়াটা ঠাস করে ফুটে যায়। আর ফুটে গেলে ওই ক্যান্সার আক্রান্ত কোষটা কিন্তু তখন মারা যায়। তো তার মানে এই আ ফ হাইপারব্যারিক অক্সিজেন চেম্বারের মাধ্যমে যদি ক্যান্সার আক্রান্ত রোগীকে কিটোজেনিক অবস্থায়, যখন সে কিটোটিক অবস্থায় রয়েছে, সেই অবস্থায় যদি এই ট্রিটমেন্ট দেয়া হয়, তাহলে তার টিউমারের ক্ষতি হয় অনেক বেশি। অর্থাৎ রোগীর জন্য সেটা অনেক বেশি উপকারী। তাহলে সেটাকেও ব্যবহার করা যেতে পারে। মাফ করবেন। কথা বলতে গলা শুকিয়ে গিয়েছিল, তাতে কাশি চলে এসছে। তো যাই হোক, আমি প্রায় আমার উপস্থাপনার শেষে চলে এসেছি। রোগীর জীবন এবং সুস্থতা সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সেজন্যে আমি চিকিৎসক যারা আমার এই ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে বলব যে চিকিৎসক হিসেবে রোগীর ক্ষতি যেন না হয় তা নিশ্চিত করতে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ। তাই পরামর্শ দেওয়ার আগে সর্বোচ্চ শক্তির প্রমাণ চাওয়াটাই স্বাভাবিক। সর্বোচ্চ শক্তির প্রমাণ মানে সবথেকে স্ট্রং এভিডেন্স যেটাকে আমরা বলি ইংরেজিতে সেইরকম প্রমাণ চাওয়াটাই স্বাভাবিক। যে এই কিটোজেনিক ডায়েট যে রোগীর ক্ষেত্রে কাজ করবে তার প্রমাণ আপনারা চাইবেন। অনেকেই বলবেন যে randomized control trial এর মাধ্যমে এটা কাজ করেছে তার প্রমাণ দেখাও। কিন্তু যদি এই পরামর্শটা ঔষধ ভিত্তিক না হয় তাহলে ওই randomized control trial ভিত্তিক যে প্রমাণ চাওয়াটাও আবার ঠিক যৌক্তিক নয়। কেন? উদাহরণস্বরূপ ডায়েট ভিত্তিক সমাধানের ক্ষেত্রে একই মাত্রার শক্তিশালী গবেষণা সাধারণত করা হয় না এবং মানুষের উপরে বিশেষ করে ক্যান্সার আক্রান্ত রোগীদের উপরে এমন গবেষণা সুচারুরূপে সম্পাদন করা সম্ভব না। একটা মানুষকে একেবারে অ্যা একটা লম্বা সময় ধরে ২ বছর ৫ বছর ধরে তার খাদ্যকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা, তার জীবনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা করে গবেষণা করা সেটা আমরা করতে পারব না। এটা কোনো ethical যে কমিটি সেটার অ্যাপ্রুভাল দেবে না। সুতরাং এই রকমের শক্তিশালী গবেষণার প্রমাণ আমাদের হাতে আসলে পাওয়া সম্ভব নয়। কিন্তু যেহেতু এটা খাদ্য অভ্যাস ভিত্তিক পরিবর্তন, সুতরাং এই একই মাত্রার যে প্রমাণ চাওয়াটাও ঠিক যৌক্তিক নয়। তো এমত অবস্থায় রোগীর কথা চিন্তা করে যে ডায়েট ক্যান্সার রোগীদের জন্য নিরাপদ বলে প্রমাণিত এবং আমি সেই লিঙ্কটা এখানে দিতে ভুলে গিয়েছি। কিন্তু সম্প্রতি কিটো কেয়ার
নামে একটি আম ট্রায়াল হয়েছে। আপনারা কিটো কেয়ার শব্দটি দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন এই ট্রায়ালটি, এই ট্রায়ালের পেপারটি যেখানে প্রমাণিত হয়েছে যে স্টেজ 4 মেটাস্ট্যাটিক যে ক্যান্সার পেশেন্ট তাদের ক্ষেত্রেও কিটোজেনিক ডায়েট ব্যবহার করাটা নিরাপদ। প্রফেসর ডেভিড হার্পার তিনি এই গবেষণাটিতে কাজ করেছিলেন। সঙ্গে কাজ করেছেন প্রফেসর ডক্টর আম জেফ ভলেক। ওহাইও স্টেট ইউনিভার্সিটি থেকে উনি ওহাইও স্টেট ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি। এবং ডক্টর ডেভিড হার্পার একটি ইন্টারভিউতে এই কথা বললেন যে, এই গবেষণার অংশ হিসেবে তারা দেখেছেন যে, স্টেজ 4 মেটাস্ট্যাটিক ক্যান্সার রোগী যাদেরকে বলে দেওয়া হয়েছে আপনাদের কোনো আশা নাই, তারাও এই কিটোজেনিক ডায়েট ব্যবহার করার পরে ৩ মাস ৪ মাসের মধ্যেই কেউ একদম ক্যান্সার মুক্ত হয়ে গিয়েছেন। তাদের ক্যান্সার সেরে গিয়েছে এ কথা বলা যাবে না। কিন্তু তাদের দেহে আর তখন স্ক্যান করে কোনো ক্যান্সার টিউমার পাওয়া যায়নি। তো তার মানে এটা নিরাপদ সেটি প্রমাণিত এবং উপকারী বলে রোগীগণ দাবি করেছেন তা সম্পর্কে রোগীদের অবহিত করা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। অন্যদিকে যে ডায়েটকে ক্ষতিকর মনে করার সঙ্গত কারণ আছে তা সম্পর্কে রোগীগণকে অবহিত করা আপনার পেশাগত দায়িত্বের মধ্যে পড়ে। অর্থাৎ শর্করা সমৃদ্ধ খাবার খেলে রক্তের শর্করা বাড়বে, রক্তের গ্লুকোজ বাড়বে যেটা ক্যান্সারকে খাইয়ে বাঁচিয়ে রাখবে। এই কথাটি আপনার রোগীদেরকে জানিয়ে দেওয়াটা আপনার আসলে দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি বিশ্বাস করি। আ তো এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্যে আপনাদেরকে আমি ধন্যবাদ দেই। আমি দোয়া করি যে আপনারা ক্যান্সার মুক্ত জীবন লাভ করুন এবং সেই কামনা করে বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে চট করে বলে যাই ভিডিওটি যদি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে শেয়ার করতে বা লাইক করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ক্যান্সার রোগীদের জন্যে আমি বিনামূল্যে তথ্য সহায়তা দিয়ে থাকি। Facebook এ আমার যে প্রোফাইল রয়েছে বা Facebook এ আমি যে গ্রুপটি করেছি সেখানে যদি আপনারা যোগ দেন যেটার ঠিকানা আমার ওয়েবসাইট easyhealtheducation.com সেখানে গেলে আপনারা পাবেন। তো সেই ঠিকানায় গিয়ে আমার সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে আমি আপনাদের সঙ্গে আম আম WhatsApp এর মাধ্যমে বা Messenger এর মাধ্যমে বা ফোনের মাধ্যমে কথা বলে এই ধারণাগুলো বুঝিয়ে দিতে পারবো। যদি কারো প্রশ্ন থাকে সেই প্রশ্নের জবাব দিতে পারবো বা আম খানিকটা এই শিক্ষামূলক ধারণা হিসেবে এই ধারণাগুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো এবং তাতে আশা করি অনেকের উপকার হবে। তো আজকে এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পরবর্তীতে আবার দেখা হবে সেই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।